এমএফআই কিংবা আপনার সমবায় সমিতি এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চায় না, ব্যাংকে তারা আস্থায় নিতে চায়। তো এই ধরনের যারা আপনার কাস্টমার রয়েছেন, তাদের জন্য আপনারা ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যে সার্ভিসটা, সেটা কিভাবে আপনারা প্রমোট করছেন? আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, আপনারা হয়তোবা কেউ বিকাশের সাথে আপনার জয়েন্টলি কাজ করছেন, কিন্তু প্রত্যেক ব্যাংক নিজস্ব কিন্তু আপনার মোবাইল ব্যাংকিং কার্যক্রম রয়েছে। তো সেক্ষেত্রে আপনার কাস্টমারদেরকে আরো বেশি ফাইন্যান্সিয়াল সার্ভিসটা দেওয়ার জন্য, তাদের নিডটাকে ফুলফিল করার জন্য আপনারা আর কি উদ্যোগ নিচ্ছেন এখন? আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের আপনার প্রথম প্রশ্নটায় আসি, যে লোকজন কিন্তু এখন আনব্যাংক যে পপুলেশন আছে, সেই আনব্যাংক পপুলেশনকে মাথায় রেখে কিন্তু এই যে এজেন্ট ব্যাংকিং এর সূত্রপাত হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে, যে আমরা যদি আরবান এরিয়াতে একটা এজেন্ট আউটলেট করি, তাহলে আমার রুরাল এরিয়াতে কিন্তু আমার কমপক্ষে 3টে আউটলেট করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু রুরাল লেভেলকে, আনব্যাংক পিপুলকে মাথায় রেখে আমরা এই এজেন্ট ব্যাংকিংটা শুরু করেছি। এবং আরেকটা বিষয় এখানে যে জিনিসটা চলে আসছে, লোকজন কিন্তু ব্যাংকের সাথে ব্যাংকিং করতে চায়, আমরাও সেই বিষয়টা মাথায় রেখেছি। এবং আমাদের যে এজেন্ট ব্যাংকিং, এটা 100% সিকিউর, যেখানে বায়োমেট্রিকের মাধ্যমে হচ্ছে টাকা উইথড্র করা যায়। অর্থাৎ একজন কাস্টমারের টাকা কোনো অবস্থাতে এখানে ফ্রড ফরজারি হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু বায়োমেট্রিকের মাধ্যমে হচ্ছে সমস্ত ট্রানজাকশন এখানে হয়ে থাকে। এই বিষয়টা মাথায় রেখে আমরা একদম রুরাল লেভেল গুলোতে আমাদের, যদিও বাংলাদেশ ব্যাংকের রুলস হচ্ছে যে 3:1 হবে, বাট আমরা যেটা করেছি এখন পর্যন্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ইট উইল বি দা 4:1। অর্থাৎ 4টা এজেন্ট আউটলেট আমাদের রুরাল লেভেলে এবং একটা আউটলেট আমাদের শহর লেভেলে। অর্থাৎ আমরা ওই আনব্যাংক পিপুলকেই আমরা ব্যাংকের আওতায় আনার চেষ্টা করছি। আর ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে যাচ্ছি, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা আপনারা জেনে থাকবেন যে এটা কিন্তু ট্রানজাকশন টার্মিনাল হিসেবে বেশি ব্যবহৃত হয়, এটা কিন্তু সেভিংস মোডে কিন্তু খুব কম ব্যবহৃত হয়। এজেন্ট ব্যাংকিং কিন্তু বেশ ভালো একটা সেভিংস, যেটা রুরাল লেভেল থেকে একদম আনব্যাংক পিপুল থেকে কিন্তু এটা সঞ্চয় করতে সক্ষম হয়েছে। এবং এই কোভিড-19 সিচুয়েশনে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, যার ছোট একটা ডিপিএস ছিল, হয়তো সেখানে 2,000-5,000 টাকা তার সেভিংস ছিল, সে কিন্তু এখন এনক্যাশ করে এই যে একদম খুব বাজে একটা সিচুয়েশন সে ওভারকাম করতে পারছে, সে জীবন ধারণ করার মতো টাকাটা কিন্তু এখন সে উইথড্র করতে পারছে। অর্থাৎ এই জিনিসগুলো মাথায় রেখেই আমরা কিন্তু গ্রাম লেভেলে চলে গিয়েছি। আচ্ছা, আপনি কি মনে করছেন যে আমরা আস্তে আস্তে ক্যাশলেস ডিজিটাল ফাইন্যান্সিয়াল যে সার্ভিস, ওইদিকে আমরা পৌঁছতে পারবো? আপনাদের এখন যে সার্ভিস এবং আপনাদের যে এখন যে কার্যক্রম, যেটা নেদারল্যান্ড, ফিনল্যান্ড বা উন্নত দেশগুলো কিন্তু আপনার ক্যাশলেস ফাইন্যান্সিং এর দিকে চলে গেছে, এবং টোটাল ক্যাশলেস 10% হতে পারে, 0% হতে পারে। আমরা কি টোটাল ডিজিটালাইজড যে ফাইন্যান্সিয়াল সার্ভিসটা, আমরা সেই জায়গায় কি যেতে পারবো, এবং ওইদিকে কি আপনারা যাওয়ার জন্য কোনো পরিকল্পনা নিচ্ছেন, মোহন ভাই? অবশ্যই জসিম ভাই, ক্যাশলেস সোসাইটিতে অবশ্যই আমরা যেতে পারবো, কিন্তু আমাদের ম্যাক্সিমাম পিপুল এখন পর্যন্ত কিন্তু গ্রাম লেভেলে যারা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আসার চেষ্টা করছে। এবং আমাদের দেখেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমাদের সারা বাংলাদেশে 10,000 প্লাস হচ্ছে আমাদের ফর্মাল ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চ আছে। আমাদের এজেন্ট ব্যাংকিং যেটা বলছি আমরা 2013 সালে শুরু হয়ে, এটা কিন্তু আমাদের মূল ব্যাংকের ব্রাঞ্চের চেয়ে আরো বেশি হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারবো। আমাদের নাম্বার অফ এটিএম কার্ড, অ্যাপস এবং আদার যে সার্ভিস গুলো আছে ডিজিটাল, সেই জিনিসগুলো এখন কিন্তু চলে আসছে। শহরে আপনারা দেখতে পাবেন যে আপনি নিজেও যদি দেখেন যে আমাদের পকেটে, মানি ব্যাগে এখন টাকার চেয়ে কার্ডের সংখ্যা বেশি। অর্থাৎ আমরা কিন্তু এখন ডিজিটাল ওই ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি। এটা অবশ্যই আমরা যেতে পারবো, বাট এটা অবশ্যই কিছুটা সময় লাগবে, কারণ আমরা এখন পর্যন্ত অনেকেই স্মার্টফোন ব্যবহার করি না, অনেকেই আমরা অ্যাপস ব্যবহার করি না এবং ব্যাংকের অ্যাকাউন্ট গুলো নেই। আমরা ওই লেভেলটাতে কাজ করছি যে বাংলাদেশের প্রতিটা লোকের একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সে কিন্তু ক্যাশলেস সোসাইটির সাথে যুক্ত হতে পারবে, যেখানে ফ্রড ফরজারি কমে যাবে এবং আমাদের যে নগদ টাকা ক্যারি করার যে ঝুঁকি, সেই জিনিসটা কমে আসবে, কালো টাকার ব্যবহারটাও অনেক টাকায় কমে আসবে। জি মোহন ভাই, আপনি আমাদের সাথে থাকবেন। আমি এখন কাজী মর্তুজা আলী সাহেবের কাছে যাচ্ছি। মর্তুজা ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি। মোহন ভাইও যেটা বললেন, আমরা যেটা দেখেছি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের সেভিংস কিন্তু জেনারেট হচ্ছে।
সেখানে আপনার মানুষের চাহিদা অনুযায়ী যে ক্রেডিট রিকোয়ারমেন্ট সেটা কি পূরণ হচ্ছে? আর সাধারণ মানুষের এখন যে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের যে সুযোগ, এবং মানুষ আপনার গ্রামীণ পর্যায়ে একটি বাড়ি একটি খামার যে কর্মসূচি আছে, সেখানে প্রতি বাড়িতে একটা খামার তৈরি করার যে জন্য উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে ফাইন্যান্স করা, তারপরে হচ্ছে একদম গ্রাসরুট এন্টারপ্রেনার যে ঘরে বসে কিছু তৈরি করছে এবং সেটা উৎপাদন করে আপনার বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। সেই জায়গায় আপনারা এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কতটুকু নিয়ে যেতে পেরেছেন? জি, অনেক ধন্যবাদ। মানুষ আসলে প্রথমে আমি যেটা বলছিলাম যে মানুষের কাছে ব্যাংকিং পৌঁছে দিতে হবে, মানুষের বাড়িতে, মানুষের গ্রামে, সেই জায়গায় আমাদের ব্যাংকিংটা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সেই ব্যাংকিং এর কাজের অনেকগুলো কাজ আছে। অনেকগুলো কাজের মধ্যে যেটা আপনি বলেছেন যে একটা হচ্ছে ঋণ। ঋণের চাহিদা মানুষের আছে। সেই ঋণের চাহিদা আমরা কিন্তু অনেক আগে থেকে, ব্যাংক এশিয়া কিন্তু অনেক আগে থেকে এজেন্ট ব্যাংকের মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের ঋণ, অন্যান্য ক্ষুদ্র ঋণ এগুলো কিন্তু দিয়ে আসছে এবং এই কোভিড পিরিয়ডেও এগুলো চলমান আছে। আমরা ব্যাংক এশিয়া এগুলো চলমান রাখছে এবং সামনের দিনে এগুলোকে আরো এক্সপেডাইট করবে, আরো বেশি করে বেশি করার প্রত্যয় নিয়েছে যে মানুষের কাছে এই ধরনের যে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষের যে ধরনের ঋণের দরকার হয়, সাধারণত কৃষি ঋণ এবং এসএমই ঋণের দরকার হয়, তো এগুলো নিয়ে ব্যাংক এশিয়া সচেষ্টভাবে কাজ করছে যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে ঋণের প্রয়োজনটা। আর যে বিষয়টা হচ্ছে যে মানুষের যে ডিজিটাইজ ফর্মে যে টাকা লেনদেন, সেই লেনদেনের জন্য তো নানা ধরনের মেকানিজম করা হচ্ছে এবং তাদের এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা, এম্পাওয়ারমেন্ট হচ্ছে তাদের আর্নিং বাড়তে হবে। আসলে এই আর্নিং বাড়ার জন্য নানা ধরনের কার্যকলাপ তো বিভিন্নভাবে তারা নিচ্ছে, সরকার নিচ্ছে, নানা কার্যক্রম হচ্ছে। আমরা যেটা করছি তাদের এই প্রবাহ, এইটার ফলে যে অর্থ তৈরি হচ্ছে, এই অর্থের প্রবাহটা, অর্থের মুভমেন্টটা সেটা যাতে স্মুথ হয় এবং যেখানে প্রয়োজন সেখানে নিতে পারে, তাদের যাতে এই অনেক বেশি পরিমাণে মানে ফিজিক্যাল কারেন্সি, ফিজিক্যাল নোট ক্যারি করতে না হয়, আমরা সেই ব্যবস্থা করছি এলসি। এবং তাদের ওখানে নানা ধরনের এই সেবা দিতে যেও কিন্তু অনেক ধরনের লোকের এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই ব্যাংকিং সেবা দিতে যেও। এই ব্যাংকিং সেবার সাথে যুক্ত এখন অনেক লোক, কয়েক লক্ষ লোক কিন্তু এই ব্যাংকিং সেবা দিচ্ছে সারা দেশে এসে। এই যে এজেন্ট ব্যাংকিং এবং তার সাথে পেরিফেরাল যে সেবাগুলো আমরা যোগ করতে পেরেছি, সেই সেবাগুলোর মাধ্যমে দিচ্ছে। আপনি যেটা ই কমার্স সেবার কথা বলছেন, ই কমার্সের কিছু কিছু প্ল্যাটফর্মের সঙ্গে আমরা যুক্ত আছি যেগুলোর মাধ্যমে এক অঞ্চল থেকে এক অঞ্চলে পৌঁছাতে পারে। কিন্তু ই কমার্সে যে পণ্য পরিবহনটা তা অন্য যে কোম্পানি তারা করবে, আমরা অর্থের পরিবহনটা আমরা ইনস্ট্যান্ট করে দিচ্ছি। আমরা অর্থের ব্যবস্থা, পরিবহনের ব্যবস্থা, অর্থ পেমেন্টের যে ব্যবস্থা, সেই পেমেন্টের ব্যবস্থা আমরা সহজীকরণ করছি। আমরা এটাকে আরো দ্রুত সহজ করতে পারবো। মানুষ যত বেশি স্মার্টফোন এবং ইন্টারনেট ইউজ করবে তত সিকিউরলি করতে পারবো। স্মার্টফোন এবং ইন্টারনেট ছাড়া যদি আমরা বেসিক ফোনে যাই, আমরা বেসিক সার্ভিসে সীমাবদ্ধ থাকতে হয়, আমরা সকল সেবা চাইলেও দিতে পারি না সিকিউরিটি রিজনে, ওটার লিমিটেশন আছে। সেজন্য আমাদের দেশে যত হারে স্মার্টফোন এবং ইন্টারনেটের ইউজেস বাড়তেছে, আমাদের ব্যাংকিং সেবার ডিজিটাইজেশনটাও তত বাড়তেছে। এই ডিজিটাইজেশনের সবচেয়ে বড়, ডিজিটাইজ করতে হলে বড় সুবিধা হচ্ছে যে আমি যে সেবাটা শহরের জন্য উন্মুক্ত করছি সেই একই সেবা গ্রামেও হয়ে যাচ্ছে। অর্থাৎ শহর এবং গ্রামে একই সঙ্গে আমরা ডিজিটাইজ সেবাগুলো উন্মুক্ত করতে পারছি। যার যার প্রয়োজনে, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবে। যেমন গ্রামে বসেও একজন যেমন ইউনিভার্সিটির একটা ফর্ম কিনতে পারে, সে পেমেন্টটা করতে পারে, আবার শহরে বসেও সে সেই কাজটাই করছে। এই ধরনের সকল ধরনের সেবার সাথে আমরা ব্যাংকিং সেবাটা সব সেবার সাথে অ্যাটাচ করার জন্য কাজ করছি, যে মানুষের যে ধরনের সেবাই হোক, সেটা পণ্য হোক বা অন্য কোনো সেবা হোক, তার সঙ্গে যে আর্থিক লেনদেন যেটা আছে সেটা যাতে স্মুথলি সে ঘরে বসে পাশের বাজারে বসে শেষ করতে পারে, আমরা সেটার এস্টাবলিশমেন্ট সারা দেশব্যাপী করছি। ই কমার্স বেসড যে আপনার সুযোগ সুবিধাটা এখন আপনার তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি এখন আপনার গ্রামের অনেক কৃষি পণ্য কিন্তু আপনার ই কমার্সের মাধ্যমে বেচা কেনা হচ্ছে এবং পেমেন্টও আপনার হচ্ছে।
তো আমরা এই ধরনের যারা উদ্যোক্তা এখন একেবারেই আপনার নতুন ভাবে আপনার আসছে, আমরা তাদেরকে আপনার কিভাবে আপনার ব্যাংকিং সার্ভিসের সাথে যুক্ত করে প্রমোট করতে পারি, সে বিষয়ে আপনাদের কি আলাদা সুনির্দিষ্ট কোনো কর্মসূচি বা কার্যক্রম আছে কি? আমরা যখন এজেন্ট ব্যাংকিং প্রথমে শুরু করি তখন থেকে আমাদের মাথায় এই বিষয়টা আমরা রেখেছি যে অর্থের প্রবাহের সাথে পণ্যের প্রবাহকে কিভাবে ম্যাচিং করা যায়। তো সেই ম্যাচিং এর পার্ট হিসেবে যদি কোনো প্রতিষ্ঠান এই সেবা দিতে চাই, আমরা তাদের জন্য সেই সেবাটা ওপেন করতে পারি। তারা চাইলে আমাদের মাধ্যমে তাদের পেমেন্ট গুলো কালেক্ট করতে পারবে, বা কোনো ব্যক্তি পেমেন্ট করতে চাইলে তাদেরকে পেমেন্ট করতে পারবে। আমরা সেই ব্যবস্থাটা করে রেখেছি। যে কোনো প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই ধরনের তাকে সেই সেবাটার জন্য উন্মুক্ত করে দেব তাকে। না, এখানে একটা বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি, যেমন আপনার এজেন্ট বুথে আপনার এটিএম, সিডিএম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে কম্পোজিট ট্রানজেকশন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার একজন কাস্টমার যেন একদম প্রান্তিক গ্রাম পর্যায়ে নিতে পারে, সেই ধরনের ডিজিটালাইজড যে প্রক্রিয়াটা, সেটা করার জন্য আপনাদের ইনোভেশনে যেটা আপনারা করছেন সেখানে কি রয়েছে? আমাদের মূল উদ্দেশ্য সব ধরনের সেবার মধ্যে মূল উদ্দেশ্য লং টার্মে যাতে আমরা ডিজিটাল সমস্ত করতে পারি, আমরা সমস্ত কার্যকলাপ যাতে ডিজিটালি করতে পারি, সেইটা হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য। তা সেটাকে উদ্দেশ্যকে সামনে রেখে ইন্টারমিডিয়েট অনেকগুলো স্টেপস পার হতে হয়। যেমন প্রথম স্টেপসই হচ্ছে যে আমাদের সকলের অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের দেশের সকল লোকের অ্যাকাউন্ট নাই। সেটা আমাদের যেমন প্রথম উদ্যোগ, যখনই যেখানে আমরা কাজ করি প্রথম উদ্যোগ হচ্ছে সকল ব্যক্তিকে আগে অ্যাকাউন্টের আওতায় নিয়ে আসা, তারপর তাকে বিভিন্ন সেবার মাধ্যমে, ডিজিটাল সেবার মাধ্যমে উন্মুক্ত করা, এবং পাশাপাশি যেখানে ফিজিক্যাল নোট কারেন্সি বেশি ডিমান্ড থাকে সেখানে আমরা এটিএম এর ব্যবস্থা করে থাকি। আচ্ছা, সেটা হচ্ছে অন ডিমান্ড বেসিসে, কিন্তু আলটিমেট আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে তারা ডিজিটাল ইউজ করতে পারে। আমরা ডিজিটাল ইকোসিস্টেম করতে চাই যাতে ওই এলাকার লোকজন নিজেরাই ডিজিটালি নিজেদের মধ্যে লেনদেন করতে পারে। আমরা সেই ধরনের উদ্যোগে কাজ করছি যাতে এলাকা ভিত্তিক ডিজিটাল লেনদেনের মাধ্যমে চলে যেতে পারে, মানুষের ফিজিক্যাল কারেন্সির ডিমান্ডটা আস্তে আস্তে কমে। এটা একদিনে চেঞ্জ হবে না, এটা আমাদের সময় লাগবে। সেই সময়ে আমরা স্টেপস নিচ্ছি যাতে আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়, আমরাও তাদের সেবাটা সেই অনুযায়ী বুঝে দিতে পারি। তো এই দুই বিষয়ে দিকেই উদ্যোগ হচ্ছে। এ বিষয়ে আপনাদের কি কোনো প্রশিক্ষণ কার্যক্রম, মানে আপনার ই কমার্সকে ইমপ্রুভ করার জন্য, ডিজিটাইজেশনকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য আপনাদের কি কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা আপনাদের কোনো কার্যক্রম আছে কি? আমাদের একটা কার্যক্রম যেটা মাইক্রো মার্চেন্ট কার্যক্রম আমাদের চলমান আছে, এটা আরো এই এই সময়ের মধ্যে আরো আমরা এটা নতুন করে আনছি। আপনার সামনে হয়তো নেক্সট কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন যে অনেক বেশি সংখ্যক মাইক্রো মার্চেন্ট এনাবল হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা কাস্টমারদেরকে একেবারে কাছে থেকে সেবা দিবে। সেটা পেমেন্ট সেবা হতে পারে, উইথড্রল হতে পারে, অন্য কোনো ব্যাংকিং সেবা হতে পারে, সেটা একেবারে কাছে থেকে। এটার মধ্যে পেমেন্ট সেবা অন্তর্ভুক্ত। সে তার দোকানে যে দোকানটা যে মার্চেন্ট, সে মার্চেন্ট যেমন দোকানে কেনাকাটার ফলে তাকে যেমন ইলেকট্রনিক্যালি ডিজিটালি পেমেন্ট করতে পারবে, পাশাপাশি ওখান থেকে অন্য কোনো ব্যাংকিং সেবাও নিতে পারবে। নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, নিতে আপনাকে পারবে। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। একটু আমি মোহনদার কাছে যাচ্ছি। হ্যাঁ মোহনদা, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা বিষয়, আপনি তো এসএমই ব্যাংকার, এসএমই এর সাথে যুক্ত ছিলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন। আপনি দেখেন এখন কিন্তু বাংলাদেশে এসএমই এগ্রি ফাইন্যান্সিং এর একটা বিশাল সুযোগ কিন্তু আপনার তৈরি হয়েছে। তো এটা এজেন্ট আউটলেটের মাধ্যমে দেয়া সম্ভব, কারণ এই ধরনের প্রান্তিক কৃষি উদ্যোক্তা বা গ্রামীণ যে আপনার কুটির শিল্পের যে উদ্যোক্তা আছেন, তারা আপনার এই এজেন্ট আউটলেটের মাধ্যমেই কিন্তু আপনার এই সেবাটা সবচেয়ে বেশি এবং সুন্দরভাবে আপনার পেতে পারে। তো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনারা আহ, যে এসএমই ফাইন্যান্সিং, বিশেষ করে আপনার কটেজ, মাইক্রো, তারপরে হচ্ছে আপনার এগ্রি এসএমই, এই ধরনের যে ফাইন্যান্সিং সুবিধাগুলো যা গ্রামীণ অর্থনীতিতে বা আপনার এগ্রো আরবান এরিয়াতে দেওয়ার জন্য আপনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন? আমরা দেখেছি অনেক এজেন্ট আউটলেট আছে কিন্তু সেখানে কোনো ঋণ কার্যক্রম খুব কম থাকে, এ ধরনের অভিযোগ এজেন্টরা করে থাকে। আপনি কি বলবেন? উম, আমরা যখন শুরু করেছি এজেন্ট ব্যাংকিং, আমাদের ডে ওয়ান থেকে একটা কথা ছিল যে গ্রামের লোকজন যেন ব্যাংকিং সেবাটা একদম পরিপূর্ণভাবে পায়,
যার জন্য আমরা কিন্তু আমাদের এসএমই এই লোনটা আমাদের শুরু থেকেই আমরা এখানে ওপেন করে রেখেছি, এবং সেখান থেকে এসএমই লোনগুলো কাস্টমাররা, এজেন্ট ব্যাংকিং এর কাস্টমাররা কিন্তু এজেন্ট ব্যাংকিং এই লোনগুলো নিতে পারে। এবং সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে এসএমই লোনগুলো দিয়ে থাকি, ছোট মাইক্রো লোন বলবো না, এটা এসএমই লোন। এই এসএমই লোনগুলো কিন্তু আমরা জামানতবিহীন দিয়ে থাকি। আচ্ছা। এখন এই কোভিড-19 সিচুয়েশনে যে বাংলাদেশ ব্যাংকেরও যে প্যাকেজগুলো আছে, এই প্যাকেজগুলো নেওয়ার আগে থেকেই কিন্তু আমরা আমাদের ফর্মাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমরা এসএমই লোনগুলো দিয়ে থাকি। এবং গ্রাম অঞ্চলের যে বিষয়টা, এজেন্ট কিন্তু এখানে রিকভারির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। অর্থাৎ যখন এজেন্টের মাধ্যমে লোনটা যাচ্ছে, আমরা ব্যাংকে থেকে তো লোনের অ্যাসেসমেন্ট আমরা ব্যাংকে থেকে করে থাকি, অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে এজেন্ট কিন্তু রিকভারির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যার জন্য কিন্তু এই গ্রামের যে এসএমই লোনগুলো, এই এসএমই লোনের রিকভারি রেট বলবো এবং খুবই ভালো। অর্থাৎ আমাদের নর্মাল যে শহর অঞ্চলের যে আমাদের এসএমই লোনগুলো থাকে, সেই লোনগুলো ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় জামানত নেই, জামানত ছাড়াও অনেক সময় দেওয়া থাকে, বাট গ্রাম অঞ্চলের যে লোনগুলো, সেই লোনগুলোর ক্ষেত্রে আমাদের রিকভারি রেটটা অনেক অনেক ভালো। সেই জন্য আমরা চেষ্টা করছি এবং আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে গ্রামের অঞ্চলে দেওয়ার জন্য, এসএমই কৃষি এবং এসএমই রুবি, অর্থাৎ বিভিন্ন লোক, মহিলাদের জন্য একটা প্রোডাক্ট আছে, কৃষকদের জন্য এক ধরনের প্রোডাক্ট আছে, গার্মেন্টস কর্মীদের জন্য এক ধরনের প্রোডাক্ট আছে। আমরা সব ধরনের প্রোডাক্ট নিয়েই কিন্তু আমরা এজেন্ট ব্যাংকিংটা স্টার্ট করেছি। অর্থাৎ একদম মূল ব্যাংকের যে ধরনের প্রোডাক্ট গুলো আছে আমাদের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এসএমই থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আমরা সেল করি। আচ্ছা, এগ্রি এগ্রি ইকোনমিকে আপনারা কতটুকু ফান্ডিং করছেন? কারণ এগ্রিকালচার ইকোনমি তো আপনার গ্রামীণ অর্থনীতিতে একটা বিশাল রোল প্লে করছে। একজন ক্ষুদ্র উদ্যোক্তা আপনার একটা মুরগির খামার করছে, একটা ছোটখাটো আপনার ডেইরি করছে, যে সমস্ত এনজিওদের কাছ থেকে ফান্ড নিয়ে তারা এই কাজটা শুরু করেছে, তাদের কিন্তু এখন ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে। তারা কিন্তু আপনার এমএফআই ঋণ নিয়ে তারা এখন ব্যবসাটা পরিচালনা করতে পারছে না। তাদের কিন্তু আপনার ম্যাচুরিটি এসেছে, তারা কিন্তু আপনার ব্যাংক ফাইন্যান্স ছাড়া কিন্তু এখন আপনার তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এনজিওদের আপনার যারা ম্যাচিওর হয়েছে আপনার ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে, তাদের সাথে আপনারা কি ধরনের ফাইন্যান্সিংটা করছেন? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শুরু থেকেই এই গ্রামের অর্থনীতিটাকে গুরুত্ব দিয়ে আসছে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ব্যাংকের এই এগ্রিকালচার ফাইন্যান্সের উপরে কিন্তু সুনির্দিষ্ট একটা টার্গেট প্রত্যেকটা ব্যাংকের উপর দেওয়া থাকে, এবং প্রত্যেকটা ব্যাংকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও আমরা এমএফআই কে কিন্তু আগে দিয়ে আমরা যখন টাকা দিতাম তখন বলতাম যে আপনারা এই অংশটা আপনারা এগ্রিকালচার সেক্টরে আপনারা ইনভেস্ট করেন। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা সরাসরি ইনভেস্টমেন্টে যাচ্ছি। অর্থাৎ এগ্রিকালচারের যে এই ক্রেডিটটা, গ্রামে কিন্তু এখন অনেক বড় বড় ফার্ম আছে, যে আমাদের মৎস্য ফার্ম আছে, পোল্ট্রি ফার্ম আছে, এগ্রিকালচারের অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু এখন সরাসরি ফাইন্যান্স করছি। এই সরাসরি ফাইন্যান্সের ফলে অনেক কম রেটে, অনেক কম ইন্টারেস্ট রেটে কিন্তু এখন ফার্মাররা এই লোনগুলো পাচ্ছে, যার জন্য তাদের সেই মহাজনী প্রথা থেকে তারা বেরিয়ে আসতে পারছে। এবং অনেক এনজিওর ক্ষেত্রে হায়ার ইন্টারেস্ট যেটা পে করতে হচ্ছে, সেই ইন্টারেস্টটা পে করতে হচ্ছে না, অনেক সিঙ্গেল ডিজিটে তারা এই লোনগুলো পাচ্ছে, এবং যার জন্য তারা কিন্তু ইকোনমিতে বড় ধরনের এখন অবদান রাখতে পারছে এবং তাদের রিকভারি রেটটা ভালো হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় তো, বাংলাদেশ ব্যাংক এসএমই এবং কৃষির জন্য আলাদা একটা প্যাকেজ দিয়েছে ঋণ সুবিধা দেওয়ার জন্য। তো এগুলো কি আপনারা এখন মাঠ পর্যায়ে এই ঋণগুলো কি এখন দিতে পারছেন? হ্যাঁ, মোহন দা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে বাংলাদেশ ব্যাংক যে প্যাকেজ ঋণ সুবিধাটা আপনার দিয়েছে আপনার করোনা এই মহামারীর থেকে উত্তরণের জন্য, তো সেক্ষেত্রে আপনারা কি ওই ঋণ সুবিধাটা এখন গ্রাহক পর্যায়ে দিতে পারছেন? আমরা এখন পর্যন্ত গ্রাহক পর্যায়ে শুরু করিনি, বাট আমাদের এটা প্রসেস ডেভেলপ করছি একদম প্রান্তিক লেভেলে, যেন আমরা এই জিনিসটা পৌঁছে দিতে পারি। কারণ আমাদের রুরাল ইকোনমি যদি স্ট্রং না হয় তাহলে আমাদের কিন্তু ইকোনমি ভিত্তিটা শক্ত হবে না। যার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের এই ইকোসিস্টেমটা ডেভেলপ করছি, এবং খুব দ্রুতই আমরা বাংলাদেশ ব্যাংকের এই প্যাকেজটা নিয়ে আমরা কিন্তু একদম গ্রাম পর্যায়ে চলে যেতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কাজী মর্তুজা আলী সাহেবের সাথে আবার একটু যাচ্ছি। মর্তুজা ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, শুনতে হ্যাঁ। পাচ্ছি। তো আমি যে বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি কিন্তু ইনোভেশনের দায়িত্বে রয়েছেন, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইনোভেশনের দায়িত্বে আপনি রয়েছেন।
তো আমি একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের মতো একটা অর্থনীতির যে প্রেক্ষাপট, সেখানে আপনার এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে প্রমোট করা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা জাতিসংঘে রয়েছে সেটাকে অ্যাচিভ করা এবং সেটাকে গ্রামীণ অর্থনীতি সহ সার্বিক অর্থনীতি অ্যাক্টিভেট করার জন্য অনেক ধরনের ইনোভেশনের প্রয়োজন রয়েছে। তো সেদিকে আপনারা এখন কতটুকু কার্যক্রম পরিচালনা করতে পারছেন? প্রথমেই বলেছি যে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া। প্রত্যেকটা মানুষের কাছেই আমরা সেবা পৌঁছাতে জন্য নানা ধরনের উদ্যোগ নিচ্ছি, যেটা আমরা একটু আগে বললাম যে মাইক্রো মার্চেন্ট, মানুষের কাছে একদম কাছের দোকানটাকেই আমরা মার্চেন্ট করছি, যে কাছের দোকানে সে পেমেন্টের পাশাপাশি ব্যাংকিং সেবাটাও নেবে। আমাদের যে এজেন্ট কার্যক্রম আছে এর থেকে এটা আরো ইন ডেপথে যাবে। এই যে মানুষের যে সেবাগুলো, যে সেবা তার দরকার, সকল সেবাগুলো যাতে এই পয়েন্টগুলোতে, আমাদের যত পয়েন্ট হবে সমস্ত পয়েন্ট থেকে সকল সেবা সহজে নিতে পারে, আমরা সেই ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। সকল সেবা, তাকে যেন অন্য কোনো জায়গায় যেতে না হয়, ওয়ান পয়েন্টে সকল সেবা যাতে পেতে পারে, এবং এই পয়েন্টটা হতে হবে তবে আমরা বলছি তার একেবারে নিকটবর্তী। আর যারা ডিজিটাল ডিভাইস ইউজ করতে পারবে তাদের জন্য নিজের ঘরে বসেই সে তার সেবাগুলো সম্পূর্ণভাবে নিবে। নিজের ঘরে বসেই সে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যাবতীয় কার্যকলাপ ঘরে বসে করবে। আর যারা সে নিজের ঘরে বসে ডিজিটাল ডিভাইস ইউজ করতে পারবে না, তারা তার কাছেই, নিকটেই, একদম নিকটবর্তী বাজারেই বা বাড়ির পাশেই সেখান থেকে সে সেবাগুলো নিবে। সেটা সরকারি সহায়তা হোক, তার কোনো ইউটিলিটি পেমেন্ট, অথবা তার কোনো ডিপোজিট, অথবা তার কোনো ঋণ, যে কোনো কিছু সেবায় যেন তার হাতের কাছে থাকে। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স, এটাও যেন তার হাতের কাছে থাকে। সেই সকল ব্যবস্থাগুলো নিয়েই আমাদের টোটাল ব্যাংকিং, আমাদের ব্রাঞ্চ, এজেন্ট, মাইক্রো মার্চেন্ট সবগুলো ওইভাবে তৈরি করা যাতে ইকোসিস্টেমে সকল ব্যক্তি সকল সেবাগুলো সহজে পেয়ে যায়। আমাদের আলাদাভাবে ডিফিকাল্ট ওয়েতে যেন তার যেতে না হয়, সে যেখানেই যাক, যে পথেই যাক। এই যে ফিজিক্যাল চ্যানেলগুলোর পাশাপাশি আমরা ডিজিটাল যে চ্যানেল, অনলাইন বেস যে চ্যানেল, অ্যাপ ভিত্তিক যে চ্যানেল, এগুলো আমরা এখন প্রমোট করছি আরো বেশি হারে। যেহেতু কোভিড এর কারণে মানুষের মুভমেন্টের চেয়ে ডিজিটাল ইউজেসটা বেশি হচ্ছে, আমরাও মানুষকে সেই দিকেই অফার করছি, যার যার ক্যাপাবিলিটি আছে সে যেন ওই ডিজিটাল চ্যানেল থেকে তাদের সেবাগুলো নিতে পারেন। তবে যারা ডিজিটাল চ্যানেলে এই মুহূর্তে আসতে চাচ্ছেন না বা আসতে পারছেন না, তাদেরকেও আমরা বঞ্চিত করছি না, তাদের সেবাগুলো আমরা রাখছি। এখনো তো আমরা দেখছি আপনাদের যে ব্যাংকিং চ্যানেলে যে পেমেন্ট গুলা হচ্ছে, আপনার সামনে, ব্যাংকের সামনে এখনো আপনার দীর্ঘ লাইন, মানুষ কিন্তু আপনার দাঁড়িয়ে থাকছে এখানে। সোশ্যাল ডিস্টেন্স বলতে কিন্তু আপনার কিছুই থাকছে না। তো সেক্ষেত্রে এখন কাস্টমারদের যে নিড, সেটা পূরণ করার জন্য এত লম্বা লাইনের তো প্রয়োজন হচ্ছে না, বা আপনার যারা ব্যাংকার তাদেরকেও ঝুঁকি নিয়ে আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আবার যারা গ্রাহক তাদেরকেও লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। তো এখন যে রিকোয়ারমেন্টটা সেটা তো আমরা দেখছি না ব্যাংকিং সেক্টরে। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। যেটা হচ্ছে এটা হচ্ছে যে মানুষের ইউজেস প্যাটার্ন হওয়া। এখন যদি আপনি আপনার আশেপাশে অনেক লোক খুঁজে পাবেন যারা গত 1 বছর 2 বছর ব্রাঞ্চে ঢোকে নাই, আপনি কিন্তু পাবেন, আপনি আশেপাশে যদি খুঁজেন পাবেন। কিন্তু আবার এমন লোক দেখবেন সে প্রায় দিনই ব্রাঞ্চে যায়। এগুলো হচ্ছে মানুষের অভ্যস্ত হওয়া। এই অভ্যস্ত হওয়ার জন্য আমরা মানুষের মাঝে নলেজ ডিস্ট্রিবিউশন, আমরা মানুষকে জানানোর চেষ্টা করছি যে এইটার পরিবর্তে সে যদি ডিজিটাল চ্যানেলে আসে তাহলে হয়ে যাবে। এখন আমরা এক একটা এটিএম এ এক একজন অনেক টাকা ক্যাশ তুলতে পারে। বিভিন্ন ব্যাংক টু ব্যাংক ভেদে দেখেন 1 লাখ থেকে 3 লাখ টাকা একদিনে এটিএম থেকে তুলতে পারে। তাহলে এই ধরনের অ্যামাউন্টের জন্য তো ব্রাঞ্চে যে ভিড় করার দরকার নেই। আমরা ব্রাঞ্চে দেখি ছোট টাকা 50,000, 60,000, 1 লাখ টাকা তুলতে অনেক লোক ব্রাঞ্চে ভিড় করে। তারা যদি নিজেরাও একটু সচেতন হয়, আমরাও চেষ্টা করছি, আমরাও করছি, এবং দুই দিক থেকেই আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি যে ধরনের সার্ভিসগুলো
ডিজিটালি নেওয়া সম্ভব এই মুহূর্তেই মানুষ সেগুলোতে যাক। আর আমরা আরো নতুন নতুন ডিজিটাল সেবা অনলাইনে যোগ করছি, প্রতিনিয়তই যোগ করছি, এবং এটা আমাদের চলমান থাকবে। কোভিড এর কারণে এটা আরেকটু বেগবান হয়েছে। আমরা মনে করি সামনের দিনে আরো বেশি ডিজিটাল সেবা মানুষ পাবে, কিন্তু মানুষকে একটু অভ্যস্ত হতে হবে। সবাই একটু অভ্যস্ত হতে, যে কোনো জায়গায় অভ্যস্ত হতে কারো কারো একটু বেশি সময় লাগে। বিশেষ করে যাদের একটু বয়স বেশি হয় তারা নতুন সিস্টেমে, ডিজিটাল সিস্টেমে যেতে একটু অনীহা প্রকাশ করে, একটু অস্বাচ্ছন্দ্য প্রকাশ পায়, অস্বাচ্ছন্দ্য হয়। সেই স্বাচ্ছন্দ্যতা আসার জন্য একটু মানুষের সময় লাগবে। সেটা আসলে হয়ে যাবে। আমরা আশা করছি যে সামনে দিন দিন দেখবেন যে মানুষ আস্তে আস্তে এই ফিজিক্যাল ব্রাঞ্চের ভিড়টা কমাবে। হঠাৎ করেই হবে না, আসলে হঠাৎ করে এই ধরনের অভ্যাস, বিশেষ করে ফিনান্সিয়াল বিহেভিয়ার মানুষের হঠাৎ করে চেঞ্জ হয় না। আমরা সবাই মিলে চেষ্টা করছি, সব ব্যাংকই করছে, আমরাও করছি। সেটার ফলে মানুষ এই সেবা নিয়ে নিশ্চয়ই এই কোভিড বা এই ধরনের কোন সিচুয়েশন থেকে মানুষ যাতে নিজেদের নিরাপদ রাখতে পারে, আমরা সেই উদ্যোগে কাজ করে যাচ্ছি। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহন ভাই। আমরা জাস্ট শেষ পর্যায়ে আপনাকে দিয়ে আমরা শেষ করব। তো আমি একটু জানতে চাচ্ছি আপনারা এখন কি ধরনের সার্ভিস নতুন আঙ্গিকে নতুন ভাবে এই কোভিড মোকাবেলায় ব্রাঞ্চ থেকে শুরু করে এজেন্ট পর্যন্ত সকল জায়গায় আপনারা কি ধরনের ইনোভেশন নিয়ে আসছেন এখন এই সময়ের প্রেক্ষাপটে? মোহন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোভিড সিচুয়েশনে আমরা প্রথমেই যেটা বলছি, যেহেতু এটা একদম সারা পৃথিবীব্যাপী একটা মহামারী, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি এবং প্রতিটা ব্রাঞ্চের সামনে, মানে এজেন্ট আউটলেটের সামনে, এবং আমরা লিখে দিয়েছি যে নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ কোনো মাস্ক ছাড়া কেউ যেন ব্রাঞ্চের ভেতরে না যায়। সোশ্যাল ডিস্টেন্সটা আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং চেষ্টা করেই আমরা সার্ভিস দিয়ে আসছি। আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নের প্রেক্ষিতে আমি একটু বলছি যে হঠাৎ করেই দেখবেন যে ব্রাঞ্চের সামনে অনেক লম্বা লাইন হয়ে যাচ্ছে। এই লাইনটার একটা মেইন কারণ হচ্ছে গত 3 মাস যাবত বাংলাদেশে কিন্তু সমস্ত ইউটিলিটি বিল পেমেন্টটা স্টপ ছিল। অর্থাৎ যে আপনি এই 3 মাসে যদি কোনো বিল না দেন তাহলে কোনো জরিমানা হবে না। জুন মাস থেকে যেটা ওপেন হয়ে গেছে, যার জন্য কিন্তু প্রতিটা ব্রাঞ্চের সামনে আপনি লম্বা একটা লাইন দেখবেন, প্রতিটা লোকের হাতে দেখবেন যে বিল ধরানো আছে, একটা বিল দেওয়ার জন্য সে এখন ব্রাঞ্চে আসছে। এই জিনিসটা আমরা কিন্তু অ্যাওয়ার করছি কাস্টমারকে, যে আপনি ঘরে বসে আপনি অ্যাপস এর মাধ্যমে আপনি বিলগুলো দিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে এই ঝুঁকির মধ্যে আসতে হচ্ছে না। আমরা যেরকম ব্রাঞ্চ কাস্টমারকে অ্যাওয়ার করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদের এজেন্ট ব্যাংকিং কাস্টমারকেও অ্যাওয়ার করছি। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজে অলরেডি 10 লক্ষের উপরে আমাদের হচ্ছে ফলোয়ার আছে, যারা আমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা আপডেট তারা দেখতে পাচ্ছে। আমরা বারবার তাদেরকে বলছি আপনার ফিজিক্যালি ব্রাঞ্চে আসার প্রয়োজন নেই, আপনারা আপনাদের স্মার্টফোন ব্যবহার করে, আমাদের অ্যাপস ব্যবহার করে আপনার ব্যাংকিং কার্যক্রমটা আপনারা চালিয়ে যান, যাতে আপনি ঝুঁকিমুক্ত থাকবেন, আপনার ফ্যামিলি ঝুঁকিমুক্ত থাকবে, এবং আমরা যারা ব্যাংকার আছি, আমরা ব্যাংকাররাও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে তাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। এই কোভিড-19 সিচুয়েশনে এটাই আমাদের মেইন এখন উদ্দেশ্য, যে লোকজন যতটা কম আমাদের ব্রাঞ্চে যেন তারা আসে, অর্থাৎ তারা ঘরে বসেই যেন তাদের সেবাটা গ্রহণ করতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অর্থ প্রবাহ পত্রিকা এখন অনলাইন এবং লাইভ এই দুটোই করছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, এবং আমরা সাধারণ দর্শকদের মাঝে এবং যারা অর্থনীতির সাথে সম্পৃক্ত সবাইকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি, এবং অর্থনৈতিক কার্যক্রমগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু এখন আপনার প্রিন্টিং পাবলিকেশনের অবস্থা খুব ভালো নয়, যার কারণে আমরা পুরোপুরি লাইভ অনুষ্ঠানগুলো এখন প্রচার করছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্থ প্রবাহ ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা আশা করব আপনারা আমাদের আগামী পর্বে যে অনুষ্ঠানগুলো আসবে সেগুলো আপনারা দেখবেন। আগামী পর্বেও আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিস নিয়ে আমরা বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে যারা এই সেবার সাথে যুক্ত আছেন তাদের মতামতগুলো তুলে ধরব। আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দুইজন অতিথিবৃন্দকে। আমি আশা করব ভবিষ্যতেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে আমরা পাবো, এবং আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে আমরা যারা দর্শক শ্রোতা আছেন তাদের চাহিদা অনুযায়ী তাদের যে অর্থনৈতিক সংকট সম্ভাবনা এই বিষয়গুলো আমরা তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো।
আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 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 হুম। হুম।